হঠাৎ ইরানের কাছে কাতর হয়ে ধরা দিচ্ছে জাতিসংঘ পারমাণবিক সংস্থা। কারণ কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। যতই বাহাদুরি আর অর্থকড়ির পর্যাপ্ততা থাকুক না কেন, ইরানের কাছে ধর্ণা দিতেই হয়। ইরানের কৌশলের কাছে হার মানতেই হয়। যে জাতি কারো তোয়াক্কা করে না, আল্লাহর ওপর ভরসা ছাড়া, সেই জাতিকে কোণঠাসা করে রাখে এই সাধ্যকার। পৃথিবীর কোনো রাষ্ট্রের সাহস না হলেও শুধু একাই লড়ে যাচ্ছে পশ্চিমাদের বিরুদ্ধে, বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে এই ইরান রাষ্ট্রটি। তাই ইরানের জয় সুনিশ্চিত আল্লাহর রহমতে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা IAEA বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে। তাতে ইরানকে এই সংস্থার কাছে তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য ও প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী তা পালন করা ইরানের জন্য বাধ্যতামূলক। এই খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। এই ভোট এমন এক সময় হয় যখন IAEA এর মহাপরিচালক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসের হামলায় ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ ইরানি স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য আবারও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। কয়েক বছরে ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে উত্তেজনা বহুবার বেড়েছে এবং জুন মাসের 12 দিনের যুদ্ধে তা আরও তীব্র হয়েছে। যুদ্ধের পর থেকে ফোর্দো ও নাতানজের মতো হামলার শিকার স্থাপনাগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি, যদিও তারা অন্যান্য স্থাপনায় যেতে পেরেছেন। বৃহস্পতিবারের প্রস্তাবে বলা হয়েছে, সংস্থার অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার সহ ইরানকে বিলম্ব ছাড়াই এবং সম্পূর্ণভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী তার আইনগত বাধ্যবাধকতা পূরণ করতে হবে। প্রস্তাবটি 19 ভোটে পাশ হয়। বিপক্ষে ছিল 3টি দেশ এবং 12টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বুধবার ভিয়েনা ভিত্তিক সংস্থার বোর্ড বৈঠকের উদ্বোধনের পর সাংবাদিকদের বলেন, আমরা বেশ কিছু পরিদর্শন করেছি, কিন্তু হামলার শিকার স্থাপনাগুলোতে যেতে পারিনি। আমি আশা করি আমরা যেতে পারব। প্রকৃতপক্ষে আমাদের যেতে হবেই, কারণ এটি ইরানের প্রতিশ্রুতির অংশ। তিনি আরও বলেন, আমি আশা করি আমরা গঠনমূলকভাবে এগোতে পারব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার রাতে বোমা হামলার শিকার স্থাপনাগুলো নিয়ে IAEA এর সঙ্গে কোনো সহযোগিতা করার সম্ভাবনা প্রত্যাখ্যান করেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, আমরা কেবল সেসব পারমাণবিক স্থাপনা নিয়ে সহযোগিতা করি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, এবং তা IAEA এর নিয়ম অনুযায়ী। মাস 5 আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। মঙ্গলবার 17 জুন কানাডায় G7 শীর্ষ সম্মেলন থেকে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। শুক্রবার 13 জুন থেকে ইসরায়েল ইরানের শীর্ষ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে এবং কমপক্ষে 14 জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী বলেছে, এই বিজ্ঞানীরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। এদের নির্মূল করা ইরানের গণবিধ্বংসী অস্ত্র অর্জনের ক্ষমতার ওপর একটি উল্লেখযোগ্য আঘাত। ইরান সবসময় জোর দিয়ে বলে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2 দশকেরও বেশি সময় ধরে যে দাবি করে এসেছেন, ট্রাম্পের সোমবারের মন্তব্যে তা প্রতিধ্বনিত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় প্রথম দফায় ক্ষেপণাস্ত্র হামলার পর শুক্রবার নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান এমন পদক্ষেপ নিয়েছে যা আগে কখনো নেয়নি, আর তা হলো সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে রূপান্তরের পদক্ষেপ। তাহলে কি ট্রাম্প ও নেতানিয়াহুর দাবি অনুযায়ী ইরান সত্যি পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি? 2003 সালে ইরাক আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আনা গণবিধ্বংসী অস্ত্র থাকার ভুয়া অভিযোগের সঙ্গে ইরানের বিরুদ্ধে আনা অভিযোগের কি কোনো মিল আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা পর্যবেক্ষক ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অর্থাৎ IAEA এর তথ্য ও মূল্যায়নে কি বলা হয়েছে
জানা যাক তা। গত 25 মার্চ ট্রাম্পের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড মার্কিন কংগ্রেসের সদস্যদের স্পষ্টভাবে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে না। তুলসী গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সম্প্রদায় মূল্যায়ন করে দেখেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2003 সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি। তুলসী গ্যাবার্ড আরও বলেন, ইরানের জনসমক্ষে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা করার ওপর কয়েক দশক ধরে চলে আসা নিষেধাজ্ঞার অবসান ঘটেছে। এতে সম্ভবত ইরানের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে পারমাণবিক অস্ত্রের সমর্থকরা উৎসাহিত হয়েছেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং পারমাণবিক অস্ত্রবিহীন একটি রাষ্ট্রের জন্য এটি নজিরবিহীন, বলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। সোমবার যখন সাংবাদিকরা ট্রাম্পের কাছে তুলসী গ্যাবার্ডের বিবৃতি উদ্ধৃত করেন, তখন তিনি বলেন, তিনি কি বললেন তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় তারা পারমাণবিক অস্ত্র রাখার খুব কাছাকাছি। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না, এটা খুবই সহজ। ট্রাম্পের এই সর্বশেষ মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্যাবার্ড সাংবাদিকদের বলেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট একমত, তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তাদের ভিন্ন ভিন্ন মূল্যায়নের কারণ ব্যাখ্যা করেননি। গত 10 জুন ইরানে ইসরায়েলের আক্রমণ শুরুর 3 দিন আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কমান্ডার এরিক কুরিলা এক সিনেট কমিটিকে বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে এগোচ্ছে। তিনি বলেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে দেশ জুড়ে বিভিন্ন স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ করা হচ্ছে। ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা অর্জন অব্যাহত রেখেছে। ইরান 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি IAEA ও তেহরানের পারমাণবিক কর্মসূচির সমালোচকদের উদ্বিগ্ন করে তুলছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হল প্রাকৃতিক ইউরেনিয়ামে ইউরেনিয়াম 235 আইসোটোপের ঘনত্ব বৃদ্ধির প্রক্রিয়া, যেখানে সাধারণত মাত্র 0.7% U-235 থাকে। পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে ইউরেনিয়ামকে প্রায় 90% U-235 সমৃদ্ধ করতে হবে। একবার এই স্তরে সমৃদ্ধ হয়ে গেলে ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেড হিসেবে বিবেচনা করা হয়। একবার ইউরেনিয়াম 60% সমৃদ্ধ করা হলে এটি অস্ত্র গ্রেডে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কমে যায়, যে কারণে উচ্চতর সমৃদ্ধকরণের মাত্রা IAEA এর মতো পর্যবেক্ষকরা আরও বেশি নজরদারি প্রয়োজন মনে করে। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র অর্জনের কথা অস্বীকার করে এসেছে। তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT স্বাক্ষরকারী দেশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশের বৈধ অধিকার দাবি করে। গত 9 জুন জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার বোর্ড অব গভর্নরদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরান 400 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। রাফায়েল গ্রোসি আরও বলেন, যদিও সুরক্ষিত সমৃদ্ধকরণ কার্যক্রম নিষিদ্ধ নয়, তবুও ইরান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র যারা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও সঞ্চয় করছে, তা গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলার একদিন আগে বৃহস্পতিবার IAEA বোর্ড তেহরানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করে এবং জাতিসংঘের কাছে সুরক্ষা সম্পর্কিত প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তবে মঙ্গলবার CNN-এর সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রোসি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের পদ্ধতিগত প্রচেষ্টার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। গত 10 জুনের কুরিলা দাবি করেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তাদের কাছে এক সপ্তাহে 25 কেজি পর্যন্ত অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরির পর্যাপ্ত মজুদ ও সেন্ট্রিফিউজ রয়েছে, যা 3 সপ্তাহে 10টি অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তবে মঙ্গলবার 17 জুন CNN-কে দেয়া সাক্ষাৎকারে গ্রোসি একটি ভিন্ন সময়সীমা অনুমান করেন। তিনি বলেন, অবশ্যই এটা আগামীকালই সম্ভব না, হয়তো বছরের পর বছরও লাগবে না। আমি মনে করি না এর জন্য বছরের পর বছর প্রয়োজন হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার অস্ত্র বিস্তার রোধ নীতির পরিচালক কেলসি ডেভেনপোর্ট বলেন, ইসরায়েলও জানে ইরানের কাছে বোমা তৈরির কোনো সক্ষমতা নেই। যদি সত্যিই আসন্ন অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি থাকে, যদি ইসরায়েল সত্যিই ভেবে থাকে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ধাবিত হচ্ছে, আমার মনে হয় ফোর্দো ও নাতানজে
পারমাণবিক অবকাঠামোর কার্যক্রম ব্যাহত করার জন্য আরও অনেক বেশি ধারাবাহিক অভিযান চালানো হতো। মধ্যপ্রাচ্যের বেশ কিছু পর্যবেক্ষকের মতে এটি করা হচ্ছে। 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দাবি করেছিল ইরাকের কাছে রাসায়নিক ও জৈবিক অস্ত্রসহ গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইরাক আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য আসন্ন হুমকি হিসেবে দেখা দিয়েছে। দেশটিতে সামরিক অভিযানের ন্যায্যতা দেওয়ার জন্য এই দাবিগুলো করা হয়েছিল। 2002 সালের যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সহ তৎকালীন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিল। আক্রমণের পর ব্যাপক অনুসন্ধানেও ইরাকে সক্রিয় কোনো গণবিধ্বংসী কর্মসূচির সত্যতা পাওয়া যায়নি। পরে মার্কিন সিনেট, গোয়েন্দা কমিটি এবং যুক্তরাজ্যের তদন্ত সংস্থা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে গোয়েন্দা তথ্যে গভীর ত্রুটি ছিল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নেতারা ইরাকে আক্রমণের পক্ষে যুক্তি তৈরি করতে দেশটির ক্ষমতাকে অতিরঞ্জিত ও রাজনীতিকরণ করেছিলেন। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।